Today topic is histology. Histology of cells. আচ্ছা, পার্টস অফ সেলস। সেলসের কী পার্টস আছে? সেলসের পার্টসের মধ্যে আছে সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম, সেল মেমব্রেন অ্যান্ড প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে আছে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের মধ্যে আছে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে আছে অর্গানেলস অ্যান্ড ইনক্লিউশনস। সাইটোপ্লাজমের মধ্যে আছে অর্গানেলস অ্যান্ড ইনক্লিউশনস। অর্গানেলসের মধ্যে আছে মেমব্রেনাস অ্যান্ড নন মেমব্রেনাস অর্গানেলস। মেমব্রেনাস অর্গানেলস হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, প্যারক্সিসোম। আর নন মেমব্রেনাস রাইবোজোম, সেন্ট্রিওল, ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। এটা খুব ইম্পর্ট্যান্ট যে কোন কোন অর্গানেলগুলো মেমব্রেনাস এবং কোন কোন অর্গানেলগুলো নন মেমব্রেনাস। তো এটা সহজে মনে রাখার জন্য আমাদের করতে হবে কি, মেমব্রেনাস যে 5টা অর্গানেল আছে সেটা মনে রাখতে হবে, কারণ নন মেমব্রেনাস মনে রাখলে গুলাই যাবে। সো মেমব্রেনাসটা আমরা মনে রাখবো। মেমব্রেনাস অর্গানেলসের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি কমপ্লেক্স। নেক্সট আছে হচ্ছে লাইসোসোম আর প্যারক্সিসোম। এখানে মনে রাখবো লাইসোসোম অনেকগুলো এনজাইম, ডিস্ট্রাকটিভ এনজাইম কন্টেন করে। যেহেতু লাইসোসোম ডিস্ট্রাকটিভ এনজাইম কন্টেন করে, তাই লাইসোসোমকে অবশ্যই একটা মেমব্রেনের মধ্যে থাকতে হবে। লাইসোসোমকে তার জন্য একটা মেমব্রেন বাউন্ডেড থাকতে হবে। এর জন্য লাইসোসোম মেমব্রেনাস। প্যারক্সিসোমেও কিছুটা সেম, যে প্যারক্সিসোমেও এনজাইম আছে, এর জন্য প্যারক্সিসোমও একটা মেমব্রেনের মধ্যে থাকতে হবে। তাহলে মেমব্রেনাস অর্গানেল কে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, প্যারক্সিসোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আচ্ছা কে আছে মেমব্রেনাস অর্গানেল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি কমপ্লেক্স, লাইসোসোম আর হচ্ছে প্যারক্সিসোম। তাহলে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোসোম আর প্যারক্সিসোম, এরা হচ্ছে মেমব্রেনাস অর্গানেল। এখন সাইটোপ্লাজমের মধ্যে কি ইনক্লুশন বডি আছে, কি ইনক্লুশনস আছে? ইনক্লুশনস আছে হচ্ছে সিক্রেটরি গ্র্যানিউল। ইনক্লুশনসের মধ্যে আছে সিক্রেটরি গ্র্যানিউল, পিগমেন্ট গ্র্যানিউল, লিপিড, গ্লাইকোজেন, ক্রিস্টাল। 2 ধরনের গ্র্যানিউল আছে, পিগমেন্ট গ্র্যানিউল আর হচ্ছে সিক্রেটরি গ্র্যানিউল। আর কি আছে? পিগমেন্ট গ্র্যানিউল। এছাড়া আছে লিপিড, গ্লাইকোজেন, ক্রিস্টাল। লিপিড, গ্লাইকোজেন আর ক্রিস্টাল। ওকে, তাহলে আমরা এভাবে মনে রাখবো, সেল কিছু সিক্রেট করে, তাহলে সিক্রেটরি গ্র্যানিউলের মধ্যে থাকবে। সেলের কিছু পিগমেন্ট থাকে, যেমন মেলানিন, আরও অনেক কিছু পিগমেন্ট থাকে, তাহলে সেখানে পিগমেন্ট গ্র্যানিউল থাকবে। সেলের লিপিড আছে, সেলের গ্লাইকোজেন আছে, সেলের নিজস্ব যে স্টোর আছে লিপিড থাকে, গ্লাইকোজেন থাকে।
তাহলে সেটা থাকবে ক্রিস্টাল, কিছু ক্রিস্টালও থাকে সেলের মধ্যে। তাহলে এই 4টা কম্পোনেন্ট নিয়ে হচ্ছে ইনক্লুশনস। তাহলে ইনক্লুশনসের মধ্যে কী আছে? সেক্রেটরি গ্র্যানিউল, পিগমেন্ট গ্র্যানিউল, লিপিড, গ্লাইকোজেন, ক্রিস্টাল। সেক্রেটরি গ্র্যানিউল, পিগমেন্ট গ্র্যানিউল, লিপিড, গ্লাইকোজেন, ক্রিস্টাল। ওকে, এখন আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, ক্রোমাটিন থাকবে। ক্রোমাটিন আছে হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। আচ্ছা, আচ্ছা, আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে লিপোপ্রোটিন বাইলেয়ার। সেল মেমব্রেনের লিপোপ্রোটিন বাইলেয়ার। আচ্ছা, সেল মেমব্রেনের থিকনেস কত? একটা সেল মেমব্রেনের থিকনেস হচ্ছে 7.5 থেকে 10 ন্যানোমিটার। আচ্ছা, সেল মেমব্রেনের থিকনেস কত? সেল মেমব্রেনের থিকনেস হচ্ছে 7.5 থেকে 10 ন্যানোমিটার। এটাকে যদি আমরা আর্মস্ট্রংয়ে বলি তাহলে হচ্ছে 75 থেকে 100 আর্মস্ট্রং। ওকে, এখন আমরা দেখব যে হচ্ছে সেল মেমব্রেনে কী কী থাকে। সেল মেমব্রেনের কম্পোজিশন হচ্ছে প্রোটিন, লিপিড, অলিগোস্যাকারাইড। সেল মেমব্রেনে প্রোটিন থাকবে 55%। সেল মেমব্রেনে থাকে প্রোটিন থাকে, সেল মেমব্রেনে প্রোটিন থাকে। তারপরে সেল মেমব্রেনে থাকবে লিপিড, আর কি থাকবে? অলিগোস্যাকারাইড থাকবে। কার্বোহাইড্রেটের মধ্যে অলিগোস্যাকারাইড থাকে। তাহলে সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকবে, লিপিড থাকবে, আর থাকে অলিগোস্যাকারাইড। এখন সেল মেমব্রেনে প্রোটিন যে থাকবে সেটা থাকবে 55%। 55% থাকবে প্রোটিন। লিপিড থাকবে 42%। তাহলে বাকি থাকলো কত? 3%। তাহলে অলিগোস্যাকারাইড থাকবে 3%। তাহলে সেলের মধ্যে প্রোটিন থাকবে 55%, লিপিড থাকবে 42%, অ্যান্ড অলিগোস্যাকারাইড থাকবে 3%। সেল মেমব্রেনে লিপোপ্রোটিন বাইলেয়ার থাকে এবং এই লিপোপ্রোটিন বাইলেয়ার একটা লুসেন্ট ইন্টারমিডিয়েট লেয়ার দ্বারা সেপারেট থাকে। এর জন্য এটা একটা ট্রাইল্যামিনার স্ট্রাকচার। লিপোপ্রোটিন বাইলেয়ার থাকে এবং সেটা একটা লুসেন্ট ইন্টারমিডিয়েট লেয়ার দ্বারা সেপারেট থাকে, যাকে আমরা বলবো ট্রাইল্যামিনার স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা এটাকে বলি কি ফ্লুইড মোজাইক মডেল বলি। সেল মেমব্রেনটাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইডের মধ্যে থাকে লিপিড। আচ্ছা, এই যে লিপিড লিপিড বাইলেয়ার, এটাকে আমরা বলি ফ্লুইড লাইক। আচ্ছা, মোজাইক লাইক বলবো হচ্ছে প্রোটিন। এই যে প্রোটিনগুলো আছে এগুলো হচ্ছে মোজাইক লাইক। প্রোটিনগুলো কি? মোজাইক লাইক। এখন আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ফসফোলিপিড ডাবল লেয়ার উইথ প্রোটিন ইনসার্টেড ইন ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। এই যে ফসফোলিপিড বাইলেয়ার আছে,
আচ্ছা, এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন ইনসার্টেড থাকে। দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা থাকে হচ্ছে পেরিফেরাল প্রোটিন। সো যেটা ইন্টিগ্রাল প্রোটিন এটা পুরো সারফেস জুড়ে থাকবে, এটা হচ্ছে আইস বাকের মতো লুকায় থাকবে। আর যেটা পেরিফেরাল প্রোটিন সেটা ইনার সারফেসে থাকবে বা সাইটোপ্লাজমের দিকে থাকবে, এটা যেটা পেরিফেরাল প্রোটিন। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাবো যে ইন্টিগ্রাল প্রোটিন, এই যে এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন এবং এটা পুরো ফসফোলিপিড বাইলেয়ার জুড়ে আছে, কিন্তু মানে এই পাশেও আছে ওই পাশেও আছে, এবং এটা কি হাইড্রোফোবিক ইন নেচার, হাইড্রোফোবিক ইন নেচার। আচ্ছা, কোন পাশে হাইড্রোফোবিক আর কোন পাশে হাইড্রোফিলিক এটা জানতে হবে। আচ্ছা, এই যে ইন্টিগ্রাল প্রোটিনের দুইটা রিজিয়ন থাকে, যেটা সেলের আর বাহিরের দিকে মানে সেল সারফেসে যেটা সেল সারফেসে থাকবে সেটা হচ্ছে হাইড্রোফোবিক মানে কোলেস্ট্রল বা ফ্যাটি অ্যাসিডের সাথে এমবেডেড থাকবে। আচ্ছা, আর যেটা ভিতরের দিকে থাকবে মানে সাইটোপ্লাজমে থেকে থাকবে, আচ্ছা যেটা সাইটোপ্লাজমের দিকে থাকবে সেটা হচ্ছে হাইড্রোফোবিক, এবং যেটা সারফেসে থাকবে সেটা হচ্ছে হাইড্রোফিলিক। আচ্ছা, এখানে যদি আমরা কল্পনা করি এটা যদি সেলের ভিতরে হয়, এই পাশটা যদি সাইটোপ্লাজম থাকে, এই পাশে যদি সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, আমরা আর একটু ভালোভাবে এক্সপ্লেন করি, যেমন এই পাশে সাইটোপ্লাজম, তাই না? তাহলে এই দিকে এরকম যদি একটা ইন্টিগ্রাল প্রোটিন হয়, তাহলে এই দিকে থাকবে হচ্ছে হাইড্রোফোবিক অর্থাৎ কোলেস্ট্রল বা ফ্যাটি অ্যাসিড দ্বারা এমবেডেড। আর যেটা হচ্ছে সেল সারফেসের দিকে থাকবে সেটা হবে হাইড্রোফিলিক ইন নেচার, ওকে। তাহলে আমরা আবার এখানে দেখি। আচ্ছা, তার মানে যেটা সারফেসের দিকে থাকবে সেটা হচ্ছে সেল সারফেসে থাকবে, সেটা হচ্ছে এটা যদি সেল সারফেস হয় তাহলে এখানে দেখবে হাইড্রোফিলিক, আর সাইটোপ্লাজমে থাকবে হাইড্রোফোবিক, ওকে। আর পেরিফেরাল প্রোটিন কোনটা? পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে যেটা ইনার সারফেসে থাকবে, সাইটোপ্লাজমিক সারফেস বা ইনার সারফেসে যেটা থাকবে, ভিতরের দিকে থাকবে, ইনার সারফেসে থাকবে, সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, এই যে এখানে আমরা দেখব পেরিফেরাল প্রোটিন কোনটা। আচ্ছা, ভিতরে এটা যদি ইন্টিগ্রাল প্রোটিন হয়, সাপোজ ধরলাম এরকম মানে পুরোটা সেল মানে মেমব্রেন জুড়ে ভিতরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, ভিতরের দিকে লাগানো যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজমের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এখন আমরা আসব ইন্টিগ্রাল প্রোটিন ফার্মলি এমবেডেড ইন দ্য লিপিড লেয়ার। এটাকে আমরা ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলি, কারণ কি এটা কমপ্লিটলি স্প্যান করে বাইলেমিনার লেয়ারটাকে, এর জন্য এটাকে আমরা বলবো ট্রান্সমেমব্রেন প্রোটিন। আচ্ছা, যেহেতু ইন্টিগ্রাল প্রোটিন পুরাটা বাইলেয়ারটাকে কমপ্লিটলি স্প্যান করে আছে, এই যে পুরো বাইলেমিনার লেয়ারটাকে কমপ্লিটলি স্প্যান করে থাকে, এর জন্য এটাকে আমরা বলবো ট্রান্সমেমব্রেন প্রোটিন। এটাকে আমরা বলবো কি ট্রান্সমেমব্রেন প্রোটিন। আচ্ছা, ইন্টিগ্রাল প্রোটিনে তো আমরা বললাম দুইটা রিজিয়ন, একটা হচ্ছে হাইড্রোফিলিক রিজিয়ন আর একটা হচ্ছে হাইড্রোফোবিক রিজিয়ন। এখন যেটা হাইড্রোফিলিক সেটা হচ্ছে সেল সারফেসে থাকবে, আর যেটা হাইড্রোফোবিক সেটা সেন্ট্রালে সেল মেমব্রেনের দিকে থাকবে, সাইটোপ্লাজমের দিকে থাকবে, যেটা হাইড্রোফোবিক।
carbohydrate in the form of oligosaccharide and polysaccharide are attached either to the protein glycoprotein or to the lipid glycolipid, projecting outward from the surface of the membrane. Carbohydrate in the form of oligosaccharide. Carbohydrate in the form of oligosaccharide and polysaccharide. কার্বোহাইড্রেট অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড ফর্মে আর অ্যাটাচড আইদার টু দ্য প্রোটিন গ্লাইকোপ্রোটিন আর টু দ্য লিপিড গ্লাইকোলিপিড। আচ্ছা, প্রজেক্টিং আউটওয়ার্ড ফ্রম দ্য সারফেস অফ দ্য মেমব্রেন। তাহলে কার্বোহাইড্রেট in the form of oligosaccharide and polysaccharide are attached either to the protein glycoprotein হিসেবে অথবা লিপিডের সাথে অ্যাটাচড থাকবে গ্লাইকোলিপিড হিসেবে এবং প্রজেক্টিং থাকবে আউটওয়ার্ড এটা প্রজেক্ট থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে পুরো আবার একবার রিভিউ করি যে সেল মেমব্রেনের থিকনেস কত? 7.5 থেকে 10 ন্যানোমিটার। আচ্ছা, সেল মেমব্রেনের মধ্যে থাকে প্রোটিন এবং সেটা 55%, লিপিড থাকে এবং সেটা 42%, আর হচ্ছে কি থাকবে? অলিগোস্যাকারাইড থাকবে এবং আমরা এটা কার্বোহাইড্রেট বলি, কার্বোহাইড্রেট বা অলিগোস্যাকারাইড থাকবে, এটা কত পার্সেন্ট? 3%। ওকে, এখন লিপিড থাকে কিভাবে? লিপিড থাকে হচ্ছে লিপিড বাইলেয়ার হিসেবে। এই লিপিড বাইলেয়ার, এটা হচ্ছে লিপিড থাকে। এখন এই লিপিডের মধ্যে ফসফোলিপিড থাকবে 25%, কোলেস্ট্রল থাকবে 13%। ফসফোলিপিড থাকবে 25% এবং কোলেস্ট্রল থাকবে 13%। আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ার এর মধ্যে একটা লুসেন্ট ইন্টারমিডিয়েট লেয়ার থাকে, যেটা আমরা এটাকে বলবো কি পুরোপুরিভাবে ট্রাইলেমিনার একটা স্ট্রাকচার বলবো সেল মেমব্রেনকে। এখন ফ্লুইড মোজাইক মডেলটা এক্সপ্লেন করি। ফ্লুইড মোজাইকটা হচ্ছে লিপিড যদি ফ্লুইডের মতো হয় আর তাহলে মোজাইক হবে প্রোটিন। এখন এই প্রোটিনের মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন পুরোটা সারফেস জুড়ে থাকে, যেন এটাকে আমরা বলবো ট্রান্স মেমব্রেন প্রোটিন, কমপ্লিটলি স্প্যান করে বাই ল্যামিনার লেয়ারটাকে, জন্য আমরা এটাকে ট্রান্স মেমব্রেন প্রোটিন বলবো। এখন ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যে আছে হাইড্রোফোবিক রিজিয়ন আছে, হাইড্রোফিলিক রিজিয়ন আছে। যেটা হাইড্রোফিলিক সেটা সারফেসে থাকবে, আর যেটা হাইড্রোফোবিক সেটা সেটা সাইটোপ্লাজমের দিকে থাকবে। এখন হচ্ছে কার্বোহাইড্রেট অলিগোস্যাকারাইড হিসেবে থাকে, পলিস্যাকারাইড হিসেবে থাকে। এখন এই কার্বোহাইড্রেটটা যদি প্রোটিনের সাথে বাউন্ডেড থাকে তাহলে আমরা এটাকে গ্লাইকোপ্রোটিন বলবো, ঠিক আছে। আর যদি লিপিডের সাথে বাউন্ড থাকে তাকে গ্লাইকোলিপিড বলবো। এবং এটা আউটার মেমব্রেনের সারফেস অফ দ্য মেমব্রেনের আউটারলি প্রজেক্টেড থাকে। যেমন আচ্ছা, কার্বোহাইড্রেট যদি যে লিপিডের সাথে বান্ডেড থাকে তাহলে আমরা এটাকে গ্লাইকোলিপিড বলবো, তাই তো। এটা আউটারলি থাকে, সেল সারফেসে আউটওয়ার্ডলি প্রজেক্ট থাকবে। আর যদি প্রোটিনের সাথে যদি বাউন্ড থাকে তাহলে এটাও আউটওয়ার্ডলি থাকবে এবং এটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন এবং এটা প্রজেক্টিং থাকবে আউটার। ওকে, গ্যাপ জাংশন থাকবে। গ্যাপ জাংশন কি? এটা প্রডিউস হয় প্রোটিন চ্যানেল দিয়ে। গ্যাপ জাংশনটা প্রডিউস হয় প্রোটিন চ্যানেল দিয়ে। আচ্ছা, প্রোটিন লিপিড স্যান্ডউইচ, এটা আসলে যে আমরা প্লাজমা মেমব্রেনটাকে প্রোটিন লিপিড স্যান্ডউইচ হিসেবে আমরা বলতে পারি, কারণ এই মডেলটা সাজেস্ট করে যে একটা প্রোটিন কোট ইজ সিচুয়েটেড ইন বোথ সাইড অফ দ্য লিপিড বাইলেয়ার, এর জন্য আমরা এটাকে প্রোটিন লিপিড স্যান্ডউইচও বলতে পারি। এখন মেমব্রেন প্রোটিনের ফাংশনটা কি? ফাংশন অফ মেমব্রেন প্রোটিন।
ইন্টিগ্রাল আচ্ছা, ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন কি, আর হচ্ছে পেরিফেরাল প্রোটিনের ফাংশন কি? এই যে এখানে বলা আছে যে ইন্টিগ্রাল প্রোটিন একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন। আচ্ছা, ইন্টিগ্রাল প্রোটিনটা পুরোটা বাইলেমিনার জুড়ে থাকে, আর যেটা পেরিফেরাল প্রোটিন এটা সেল সারফেস আইডেন্টিফাই মার্কার, ঠিক আছে? এটা একটা সেল সারফেস আইডেন্টিফাই মার্কার হিসেবেও কাজ করে, যেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এখন ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন কি? ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন হচ্ছে এটা অ্যাক্ট অ্যাজ অ্যাডহেশন মলিকিউল that anchors cells to their neighboring or to basal lamina। তাহলে এটা একটা অ্যাডহেশন মলিকুল হিসেবে কাজ করে, এটা একটা পাম্প হিসেবে কাজ করে, এটা একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে, এটা একটা আয়ন চ্যানেল হিসেবে কাজ করে, একটা রিসেপ্টর হিসেবে কাজ করে, একটা এনজাইম হিসেবে কাজ করে, গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করবে। তাহলে এটা কী কী হিসেবে কাজ করবে? ইন্টিগ্রাল প্রোটিন অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করবে। ইন্টিগ্রাল প্রোটিন অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করবে। ইন্টিগ্রাল প্রোটিন পাম্প হিসেবে কাজ করবে। আচ্ছা, পাম্প হিসেবে কাজ করবে, এটা আয়ন ট্রান্সপোর্ট করবে অ্যাক্রস দ্য মেমব্রেনের দুই পাশে আয়ন ট্রান্সপোর্ট করবে। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করবে, পাম্প হিসেবে কাজ করবে এবং আয়ন ট্রান্সপোর্ট করবে অ্যাক্রস দ্য মেমব্রেন। ইন্টিগ্রাল প্রোটিন ক্যারিয়ার হিসেবে কাজ করবে এবং সাবস্টেন্স ট্রান্সপোর্ট করবে বাই ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে সে সাবস্টেন্স ট্রান্সপোর্ট করবে। তাহলে যেহেতু দুই পাশের সাথেই সেল মেমব্রেনের দুই পাশের সাথেই এর সংযোগ আছে, সো সে পাম্প হিসেবেও কাজ করতে পারবে, সে ক্যারিয়ার হিসেবেও কাজ করতে পারবে এবং সেই ক্যারিয়ারটাকে কীভাবে ফ্যাসিলিটেড ডিফিউশন করে। আচ্ছা, আয়ন চ্যানেল হিসেবে কাজ করবে, আয়ন চ্যানেল হিসেবে কাজ করতে পারবে। আবার সে এখানে রিসেপ্টর হিসেবে কাজ করবে, এ বাইন্ড উইথ নিউরোট্রান্সমিটার এবং হরমোন। এই ইন্টিগ্রাল প্রোটিন নিউরোট্রান্সমিটার এবং হরমোনের সাথে বাইন্ড করে। আচ্ছা, এনজাইম হিসেবেও কাজ করতে পারে। সেল মেমব্রেনে সারফেসে যদি কোনো ক্যাটালাইজ রিয়াকশন হয়, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রাল প্রোটিন একটা এনজাইম হিসেবে কাজ করবে। ইন্টিগ্রাল প্রোটিন একটা গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করে। কিভাবে? ফাংশন ইন অ্যান্টিবডি প্রসেসিং অ্যান্ড ডিস্টিংগুইশ সেলফ ফ্রম নন সেলফ। আচ্ছা, এটা ফাংশন ইন অ্যান্টিবডি প্রসেসিংয়ে এর ফাংশন আছে। কিভাবে? এটা ডিস্টিংগুইশিং করে সেলফ ফ্রম নন সেলফ। আচ্ছা, যদি বাহিরের থেকে কোনো ভাইরাস আসে এবং বা ব্যাকটেরিয়া আসে বা ফাঙ্গাই বা কোনো একটা ইনফেকশন দ্বারা আক্রান্ত হলো আমাদের বডি, তাহলে নন সেল প্রোটিনটা শো করবে এই ইন্টিগ্রাল প্রোটিন, মানে ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, আবার ভেঙে বলি, এটা ভেঙে বলি যে ইন্টিগ্রাল প্রোটিনের সাথে প্রথমে কার্বোহাইড্রেট এসে লাগলো, ইন্টিগ্রাল প্রোটিন এবং কার্বোহাইড্রেট মিলে হলো কি গ্লাইকোপ্রোটিন। এখন এই গ্লাইকোপ্রোটিন আমাদের সেলের ভিতরে বিভিন্ন প্রোটিন শো করবে। হ্যাঁ, বিভিন্ন প্রোটিন তৈরি হলে সেগুলো শো করবে। এখন এই গ্লাইকোপ্রোটিনটাই শো করবে, আমাদের ইন্টিগ্রাল প্রোটিনটাই গ্লাইকোপ্রোটিন শো করবে এবং এখানে যদি ভাইরাস বা অন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কারো প্রোটিন আসে, তাহলে এই অ্যান্টিবডির প্রসেসিংয়ে সে হেল্প করবে, যে না অ্যান্টিবডিকে স্টিমুলেট করবে যে না অন্য একটা
ফরেন পার্টিকেলের মানে ফরেন প্রোটিন আসছে আমাদের শরীরের মধ্যে, তাহলে এটা ডিস্টিংগুইশ করবে সেলফ ফ্রম নন সেলফ। আচ্ছা, তাহলে ইন্টিগ্রাল প্রোটিন এটা কাজ করবে একটা অ্যাডহেশন মলিকিউল হিসেবে, এটা একটা অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করবে, এটা একটা পাম্প হিসেবে কাজ করবে, এটা একটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে, এটা একটা আয়ন চ্যানেল হিসেবে কাজ করবে, এটা একটা রিসেপ্টর হিসেবে কাজ করবে, এনজাইম হিসেবে কাজ করবে, গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করবে। তাহলে আমরা 7টা ফাংশন বললাম। 7টা ফাংশন কি? এটা অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করবে, পাম্প হিসেবে কাজ করবে, ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করবে। আচ্ছা, আবার একটু আমি করে ইলাবোরেট করে বলি। আচ্ছা, তাহলে এটা কি করবে? ইন্টিগ্রাল প্রোটিনটা অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করবে, অ্যাডহেশন করবে। তারপরে সে কী করবে? পাম্প হিসেবে কাজ করবে, তারপরে সে কী করবে? ক্যারিয়ার হিসেবে কাজ করবে, ক্যারিয়ার হিসেবে কাজ করবে। ওকে, ক্যারিয়ার হিসেবে কাজ করবে। আচ্ছা, অ্যাডহেশন মলিকিউল, পাম্প, ক্যারিয়ার। দেন কী হিসেবে কাজ করবে? সে আয়ন চ্যানেল হিসেবে কাজ করবে, আয়ন চ্যানেল হিসেবে কাজ করবে। সে রিসেপ্টর হিসেবে কাজ করবে, কার জন্য? ফর নিউরোট্রান্সমিটার এবং হরমোন। সে কী করবে? রিসেপ্টর হিসেবে কাজ করবে, পাম্প হিসেবে কাজ করবে, ক্যারিয়ার হিসেবে কাজ করবে, রিসেপ্টর হিসেবে, আয়ন চ্যানেল হিসেবে কাজ করবে, রিসেপ্টর ফর নিউরোট্রান্সমিটার অ্যান্ড হরমোন। আচ্ছা, এনজাইম হিসেবে কাজ করবে। সেল সারফেসে যদি কোনো ক্যাটালাইজ রিয়াকশন হয়, সেক্ষেত্রে সে এনজাইম হিসেবে কাজ করবে, কাজ করতে পারবে। সে গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করে। তাহলে আমরা 7টা ফাংশন কি বললাম? আচ্ছা, 7টা ফাংশনের মধ্যে আমরা পড়লাম যে ইন্টিগ্রাল প্রোটিন অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করবে, ইন্টিগ্রাল প্রোটিন আয়ন চ্যানেল হিসেবে কাজ করবে, ক্যারিয়ার হিসেবে কাজ করবে, পাম্প হিসেবে কাজ করবে, রিসেপ্টর হিসেবে কাজ করবে, নিউরোট্রান্সমিটার এবং হরমোন রিসিভ করবে, এনজাইম হিসেবে কাজ করবে, সে গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করবে। এখন আসে পেরিফেরাল প্রোটিন অ্যাক্ট অলমোস্ট এন্টায়ারলি অ্যাজ এনজাইম। এটা প্রায় পুরোপুরিভাবে এনজাইম হিসেবে কাজ করে পেরিফেরাল প্রোটিনটা। অর আদার টাইপ ইন কন্ট্রোলস অফ ইন্ট্রাসেলুলার ফাংশন। আচ্ছা, আমরা মনে রাখবো পেরিফেরাল প্রোটিন মেনলি এনজাইম হিসেবে কাজ করে। মেমব্রেনের যত ফাংশন তার ম্যাক্সিমামই ইন্টিগ্রাল প্রোটিন করে। যেমন হচ্ছে আউটার সারফেসে এনজাইম হিসেবে কাজ করা, গ্লাইকোপ্রোটিন হিসেবে কাজ করা, রিসেপ্টর হিসেবে কাজ করা, আয়ন চ্যানেল, ক্যারিয়ার, পাম্প, রিসেপ্টর, অ্যাডহেশন, এগুলো হিসেবে সবই করে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিন শুধুমাত্র এই যে কী করে? মেনলি এনজাইম হিসেবে কাজ করে, সেলের ভিতরে এনজাইম হিসেবে কাজ করে হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এনজাইম হিসেবে কাজ করে। ওকে, এখন আমরা পড়ব সেলের মধ্যে ভেসিকুলার ট্রান্সপোর্ট। এখন এটার মধ্যে কী কী আছে? এক্সোসাইটোসিস আছে, এই ভেসিকুলার ট্রান্সপোর্টের মধ্যে আছে এক্সোসাইটোসিস আর আছে হচ্ছে এন্ডোসাইটোসিস। এখন এক্সোসাইটোসিসটা কীভাবে কি? এক্সোসাইটোসিসটা হচ্ছে রিলিজ করবে নিউরোট্রান্সমিটার বাই নার্ভ সেল। এক্সোসাইটোসিস হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজ করবে নার্ভ সেলের মাধ্যমে, বাই নার্ভ সেল। আচ্ছা, নার্ভ সেল থেকে কি হয়? নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এবং সেটা কোন প্রসেসে? এক্সোসাইটোসিসের মাধ্যমে। জাস্ট এইটুকু জানা লাগবে। কী জানা লাগবে আমাদের? যে নার্ভ সেলের থেকে কি রিলিজ হয়? নিউরোট্রান্সমিটার রিলিজ হয়।
নার্ভ সেল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। এখন এই নিউরোট্রান্সমিটার রিলিজ হয় কীভাবে, কোন পদ্ধতির মাধ্যমে? এক্সোসাইটোসিসের মাধ্যমে। এক্সোসাইটোসিসের মাধ্যমে। এখন আসে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিসের মধ্যে আছে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। এন্ডোসাইটোসিসের মধ্যে আমরা মেনলি পড়ব ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস। এখন ফ্যাগোসাইটোসিসটা কীভাবে কি? ফ্যাগোসাইটোসিসের আর এক নাম হচ্ছে সেল ইটিং। সেল ইটিং মানে সেল ইটিং বলতে আমরা কী বুঝবো, যে সলিড সাবস্টেন্স ইনগালভ করে যে নিচ্ছে। ডাব্লিউবিসির বিভিন্ন যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এরা কী করে? সলিড সাবস্টেন্স ইনগালভ করে নিচ্ছে। তার জন্য আমরা এটাকে বলবো কি? ফ্যাগোসাইটোসিস বা সেল ইটিং। এটা এক ধরনের এন্ডোসাইটোসিস। আচ্ছা, পিনোসাইটোসিসটা কি? পিনোসাইটোসিস হচ্ছে ফর্মেশন অফ এ স্মল ভেসিকল ইন ক্যাপিলারি ওয়াল টু মুভ সাবস্টেন্স। লিপিড। তাহলে এটা কি করে? পিনোসাইটোসিস ফর্মেশন অফ এ স্মল ভ্যাসিকল ফর্মেশন করবে। কোথায়? ক্যাপিলারি ওয়ালে। টু মুভ সাবস্টেন্স মুভ করার জন্য ক্যাপিলারি ওয়ালে স্মল ভ্যাসিকল ফর্মেশন করবে। সাবস্টেন্স মুভ করার জন্য ক্যাপিলারি ওয়ালে স্মল ভ্যাসিকল ফর্মেশন করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে পিনোসাইটোসিস। এখন কি সাবস্টেন্স মুভ করবে? লিপিড, মেনলি লিপিড। ঠিক আছে, এই লিপিড জাতীয় বিভিন্ন সাবস্টেন্স মুভ করার জন্য, আচ্ছা, ফর্মেশন অফ স্মল ভেসিকল ইন ক্যাপিলারি ওয়ালে বিভিন্ন স্মল ভেসিকল ফর্মেশন করে টু মুভ সাবস্টেন্স, যেমন লিপিড। আচ্ছা, তাহলে এই পিনোসাইটোসিস, ওকে। আর হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস কোলেস্ট্রল সেলের মধ্যে আপটেক করে। সেটা কীভাবে? রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? এক্সোসাইটোসিস বললাম আর এন্ডোসাইটোসিস বললাম। এখন এক্সোসাইটোসিস হচ্ছে নার্ভ সেল যে নিউরোট্রান্সমিটার রিলিজ করে, সেটা কীভাবে? এক্সোসাইটোসিসের মাধ্যমে। আর এন্ডোসাইটোসিসের মধ্যে আমরা কি বললাম? ফ্যাগোসাইটোসিস বললাম, পিনোসাইটোসিস বললাম। এখন ফ্যাগোসাইটোসিস কীভাবে হয়? ফ্যাগোসাইটোসিস হলো ব্যাকটেরিয়া ডাব্লিউবিসি দ্বারা যে এনগালভ হয় বা সেল ইটিং হয়, সেটাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস হচ্ছে যেমন বিভিন্ন সাবস্টেন্স, যেমন লিপিড সাবস্টেন্স স্মল ভ্যাসিকল ফর্মেশন হয়ে ক্যাপিলারি ওয়াল দিয়ে যে মুভ করে, সেটাকে আমরা বলবো পিনোসাইটোসিস। আবার একটা আছে যে এন্ডোসাইটোসিস, আবার একটা আছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, যেখানে সেলের মধ্যে কোলেস্ট্রল আপটেক হয়, কোলেস্ট্রল আপটেক ইনটু দ্য সেল। এখন এই এন্ডোসাইটোসিস এন্ডোসাইটোসিসটা কখন অ্যাপ্লিকেবল? এটা অ্যাপ্লিকেবল ফর both solid and liquid substance। both solid এবং লিকুইড সাবস্টেন্সের জন্য এন্ডোসাইটোসিস অ্যাপ্লিকেবল। সলিড সাবস্টেন্স এবং লিকুইড সাবস্টেন্স, both সলিড এবং লিকুইড সাবস্টেন্সের জন্য এন্ডোসাইটোসিস অ্যাপ্লিকেবল। লিকুইড সাবস্টেন্সও সে নিতে পারবে, সলিড সাবস্টেন্সও সে সেলের মধ্যে নিতে পারবে, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। আচ্ছা,
এখন আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে একটা মেমব্রেন বাউন্ড অর্গানেল যেটা কন্টেন করে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অব ইউক্যারিওটিক অর্গানিজম। এই সেল নিউক্লিয়াস এটা রাউন্ডেড থাকে অথবা ইলংগেটেডও থাকতে পারে, রাউন্ডেড থাকে অথবা ইলংগেটেডও থাকতে পারে। এটা 4 থেকে 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। একটা সেলে একটাই থাকে সাধারণত, এবং সেটা কত? 4 থেকে 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। Binucleated cells present in liver and urinary bladder. আমাদের শরীরের মধ্যে বায়োনিউক্লিয়েটেড সেল আছে, সেটা কোথায়? লিভারে এবং ইউরিনারি ব্লাডারে। এমনিতে একটা সেলে একটা নিউক্লিয়াসে থাকে। মাল্টি নিউক্লিয়েটেড সেলও আমাদের শরীরে পাওয়া যায়, সেটা কি? স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসলে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, মাল্টি নিউক্লিয়েটেড। এখন নিউক্লিয়াসের স্ট্রাকচার কী কী? নিউক্লিয়াসে নিউক্লিয়ার এনভেলপ থাকে, ক্রোমাটিন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে। আচ্ছা, নিউক্লিয়াসে কী কী থাকে? নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়ার এনভেলপ, ক্রোমাটিন, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম। এখন নিউক্লিয়ার এনভেলপটা আমরা দেখি। নিউক্লিয়ার এনভেলপ একটা ডাবল লেয়ার মেমব্রেন। আচ্ছা, নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই two parallel unit membrane called nuclear envelope, and it separates nucleus from cytoplasm. আচ্ছা, এর দুইটা লেয়ার থাকে, একটা ইনার আর একটা আউটার। ইনার অ্যান্ড আউটার নিউক্লিয়ার মেমব্রেন are separated by a narrow space called perinuclear crista or perinuclear space. Acha, this space and the outer nuclear membrane are continuous. This space and the outer nuclear membrane are continuous with the extensive cytoplasmic network of rough endoplasmic reticulum, closely associated with the inner nuclear membrane is a high organized meshwork of protein called nuclear lamina. আচ্ছা, আমরা আবার একটু ডেসক্রাইব করে নিই। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন এটা একটা ডাবল লেয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনে থাকে ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন থাকে আর একটা থাকে কি? আউটার মেমব্রেন থাকে। এখন ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন সেপারেট থাকে একটা ন্যারো স্পেস দ্বারা। এই ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন সেপারেট থাকে একটা ন্যারো স্পেস দ্বারা, যেটাকে আমরা বলবো পেরিনিউক্লিয়ার স্পেস। এই যে স্পেসটুকু সেটা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস অথবা পেরিনিউক্লিয়ার ক্রিস্টা। এই যে স্পেসটা এবং আউটার নিউক্লিয়ার মেমব্রেন আর কন্টিনিউয়াস। আচ্ছা, এই যে পেরিনিউক্লিয়ার স্পেস আর আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এটা
প্যারিনিউক্লিয়ার স্পেস, আউটার নিউক্লিয়ার মেমব্রেন, যে প্যারিনিউক্লিয়ার স্পেস এবং আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এটা কন্টিনিউয়াস থাকে উইথ দ্য এক্সটেন্সিভ সাইটোপ্লাজমিক নেটওয়ার্ক, সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কন্টিনিউয়াস থাকে। তাহলে কি বললাম, এই যে পেরিনিউক্লিয়ার স্পেস এবং আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কন্টিনিউয়াস থাকে। এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কী থাকে, কন্টিনিউয়াস থাকে। ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনার নিউক্লিয়ার মেমব্রেন, ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য, এবং এটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনার নিউক্লিয়ার মেমব্রেন is a high organized meshwork of protein called nuclear lamina. আচ্ছা, তাহলে আমরা কি বললাম, closely associated with the inner nuclear membrane with the highly organized meshwork of protein called nuclear lamina, which stabilize the nuclear envelope. Major component of this layer are class of intermediate filament protein called lamins. আচ্ছা, major component আচ্ছা, major component of this layer are class of intermediate filament protein. Major component of this layer হচ্ছে class of intermediate filament protein, যেটাকে আমরা বলবো ল্যামিন। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন, যেটাকে আমরা বলবো ল্যামিন, বাইন্ড টু দ্য মেমব্রেন প্রোটিন। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন যেটা বাইন্ড থাকে মেমব্রেন প্রোটিনের সাথে অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ক্রোমাটিন ইন নন ডিভাইডিং সেল, এবং অ্যাসোসিয়েটেড থাকে ক্রোমাটিনের সাথে ইন নন ডিভাইডেড সেল। রাইবোজোম আর অ্যাটাচড টু দ্য আউটার মেমব্রেন, রাইবোজোম আউটার মেমব্রেনের সাথে অ্যাটাচড থাকে। আমি একটু ইলাবোরেট করে বলি যে নিউক্লিয়ার ল্যামিনাটা আসলে কী। নিউক্লিয়ার ল্যামিনাটা হচ্ছে, আচ্ছা, এই যে আমাদের ইনার মেমব্রেন আছে, সেই ইনার মেমব্রেন হাইলি অর্গানাইজড মেশওয়ার্ক অফ প্রোটিন দ্বারা প্রোটিনের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে। যে ইনার মেমব্রেনটা সেলের ভিতরে আরও এরকম অর্গানাইজড হাইলি মেশওয়ার্ক প্রোটিন থাকে, ঠিক আছে, হাইলি অর্গানাইজড মেশওয়ার্ক প্রোটিন থাকে সেলের ভিতরে, ঠিক আছে। এই যে ইনার নিউক্লিয়ার মেমব্রেন হাইলি অর্গানাইজড মেশওয়ার্ক প্রোটিনের সাথে ক্লোজ থাকে, সেটাকে আমরা বলবো কি, নিউক্লিয়ার ল্যামিনা। এর নাম আমরা কি দেব, নিউক্লিয়ার ল্যামিনা, ঠিক আছে, নিউক্লিয়ার ল্যামিনা। আচ্ছা, মেজর, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের সাথে অ্যাটাচড থাকে, ওকে, এটা নিউক্লিয়ার এনভেলপের সাথে ক্লোজলি অ্যাটাচড থাকে। আচ্ছা, মেজর কম্পোনেন্ট অফ দিস লেয়ার আর ক্লাস অফ intermediate filament protein called lamin. Intermediate filament protein যেটাকে আমরা বলবো কি, ল্যামিন। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন যেটাকে আমরা বলবো কি, ল্যামিন। রাইবোজোম অ্যাটাচড থাকে আউটার মেমব্রেনের সাথে।
inner and outer membrane are bridged at nuclear pore complex. Nuclear pore complex contain more than 30 core protein, nucleoporin. Inner এবং outer nuclear membrane bridge at nuclear pore complex. আচ্ছা, ইনার আর আউটার নিউক্লিয়ার মেমব্রেন এরা ব্রিজ থাকে অ্যান্ড নিউক্লিয়ার পোর কমপ্লেক্সে। নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, আচ্ছা, নিউক্লিয়ার পোর কমপ্লেক্সে এরা হচ্ছে কি থাকে, ব্রিজ থাকে। নিউক্লিয়ার পোর কমপ্লেক্সে ব্রিজ থাকে ইনার এবং আউটার মেমব্রেন আর ব্রিজ অ্যাট নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। এবং নিউক্লিয়ার পোর কমপ্লেক্স কন্টেন করে 30-এর বেশি কোর প্রোটিন বা nucleoporin span both membrane of the nuclear envelope, এবং এটা স্প্যান করে both membrane of the nuclear envelope and regulate the bidirectional transfer of the macromolecular complex between nucleus and cytoplasm. এখন হচ্ছে ক্রোমাটিন। আমরা ক্রোমাটিনে আসি। ক্রোমাটিনটাকে, ক্রোমাটিন হচ্ছে দ্য নিউক্লিয়াস কন্টেন এ ডেলিকেট নেটওয়ার্ক অফ গ্র্যানিউল অর থ্রেড হুইচ আর সাস্টেন্ড উইথ দ্য বেসিক ডাই। এটা হচ্ছে নিউক্লিয়াস কন্টেন করে একটা ডেলিকেট নেটওয়ার্ক অফ গ্র্যানিউল or thread which are stained with basic dye, মানে বেসিক ডাই দ্বারা এই ক্রোমাটিনগুলো স্টেইন হবে এবং এগুলো থ্রেড লাইক স্ট্রাকচার। আচ্ছা, এরা কম্পোস্ট অফ ডিএনএ এবং বেসিক প্রোটিন। বেসিক প্রোটিনটা হচ্ছে হিস্টোন। তাহলে এরা কম্পোস্ট অফ কি, ডিএনএ এবং বেসিক প্রোটিন। বেসিক প্রোটিনের নামটা কি, হিস্টোন। বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ ক্রোমাটিন ইজ দ্য নিউক্লিওসোম। ক্রোমাটিনের বেসিক স্ট্রাকচার কি, নিউক্লিওসোম। ক্রোমাটিন, আচ্ছা, ক্রোমাটিনের বেসিক স্ট্রাকচার হচ্ছে, বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ ক্রোমাটিন ইজ নিউক্লিওসোম। ক্রোমাটিন এবং ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কী? ক্রোমাটিন থাকে আনকয়েলড, ক্রোমোজোম থাকে কয়েলড। ক্রোমাটিন হচ্ছে লং, যেটা আনকয়েলড তাই সে লং হবে এবং থিন হবে। ক্রোমোজোম যেহেতু কয়েলড, কনডেন্সড, তাই সে কম্প্যাক্ট, থিক, রিবন লাইক হবে। কম্প্যাক্ট হবে, থিক হবে এবং রিবন লাইক হবে। ক্রোমাটিন ফাউন্ড হবে থ্রু আউট ইন্টারফেস। আমরা রেস্টিং ফেজে ক্রোমাটিন পাবো, আর ক্রোমোজোম পাবো ডিউরিং সেল ডিভিশন। সেল ডিভিশনের সময় আমরা ক্রোমোজোম পাবো। এখন ক্রোমাটিনের টাইপ আছে হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন হচ্ছে ডিপলি স্টেইন ডিউরিং ইন্টারফেস। ইন্টারফেসের সময় এটা স্টেইন হয়, ডিপলি স্টেইন ডিউরিং ইন্টারফেস। ডিপলি স্টেইন during interface. They appear as coarse আচ্ছা, আমরা ইন্টারফেসের সময় হেটেরোক্রোমাটিন দেখতে পারবো, ঠিক আছে। তারা কোর্স এবং ইলেকট্রন ডেন্স ম্যাটেরিয়াল। এটা একটা ইলেকট্রন ডেন্স ম্যাটেরিয়াল ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। intensely basophilic clump in the light microscope, sex chromatin, ঠিক আছে। তাহলে হেটেরোক্রোমাটিন এটা আমরা ইন্টারফেসে দেখব, এটা জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ। হেটেরোক্রোমাটিন আমরা ইন্টারফেসে দেখব, এটা ডিপলি স্টেইনড হয় ডিউরিং ইন্টারফেস, এটা জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটার এক্সাম্পল কি, বারবরি।
বা সেক্স ক্রোমাটিন। এটা জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ এবং এর এক্সাম্পল হচ্ছে সেক্স ক্রোমাটিন অথবা বারবডি। নেক্সট হচ্ছে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন হচ্ছে ডিপলি স্টেন হয় ডিউরিং মাইটোসিস। ইউক্রোমাটিন ডিপলি স্টেন হয় মাইটোসিসের সময়। এবং ইউক্রোমাটিন লেস কয়েলড থাকে। ইউক্রোমাটিন ডিপলি স্টেন্ড ডিউরিং মাইটোসিস। ইউক্রোমাটিন হচ্ছে লেস কয়েলড, ভিজিবল অ্যাজ ফাইনলি ডিসপার্সড মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল। মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে আমরা পারবো হচ্ছে এটা, আমরা এটাকে কখন পাবো? মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে পাবো ইউক্রোমাটিন। আচ্ছা, মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে আমরা ইউক্রোমাটিনকে পাবো এবং এটা জেনেটিক্যালি অ্যাক্টিভ। জেনেটিক্যালি অ্যাক্টিভ লেস কয়েলড। তাহলে আমরা হেটেরোক্রোমাটিন কখন দেখতে পারবো? ইন্টারফেসের সময়। আর ইউক্রোমাটিন কখন দেখতে পারবো? এটা দেখতে পারবো মাইটোসিসের সময়। হেটেরোক্রোমাটিন জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ, ইউক্রোমাটিনে যে হচ্ছে জেনেটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা, ইউক্রোমাটিন হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ, জেনেটিক্যালি অ্যাক্টিভ। এর উদাহরণ কি? যে এমনিতে যে 23 পেয়ার ক্রোমোজোম আছে, এর মধ্যে 22 জোড়া কি জেনেটিক্যালি অ্যাক্টিভ থাকে আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমাটিন যেটা সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, আর এমনিতে যে 22 জোড়া থাকে ওটা হচ্ছে ইউক্রোমাটিন। এরা লেস কয়েল থাকে, এরা মানে এদের কয়েল ইয়াটা কম থাকে, এরা লেস কয়েলড থাকে, ভিজিবল হয়। এরা লেস কয়েল থাকে, এরা ভিজিবল হয়। আচ্ছা, এরা ফাইনলি ডিসপার্সড থাকে, এরা বেজোফিলিক। আর যেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, এরা কোর্স হয়ে যায় ইলেকট্রন ডেন্স ম্যাটেরিয়াল হয়ে যায়, মানে একটা গোল্লার মতো, বডির মতো, বারবডি মানে একটা গোল্লার মতো হয়ে যায়। এখন এদের ফাংশনটা কি? ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের এদের ফাংশন হচ্ছে, ইউক্রোমাটিনের ফাংশন হচ্ছে ক্রোমাটিন ডিএনএ রিপ্রেজেন্ট করে, the major form of DNA in the cell and consequently carry most of the genetic information and synthesize করে mRNA, rRNA এবং tRNA, mRNA, rRNA and tRNA synthesis করে। সেক্স ক্রোমাটিন ডিটারমাইন করে জেনেটিক সেক্স ইন ডাউটফুল কেস। আচ্ছা, তাহলে কোনো একটা ডাউটফুল কেস হলে, যেমন হার্মাফ্রোডাইটিজম, সিউডো হার্মাফ্রোডাইটিজম, তখন সেক্স ডিটারমিনেশনের জন্য আমরা সেক্স ক্রোমাটিন ওটা আমরা তখন দেখি। It is also essential for the study of sex chromosomal abnormality. আমরা জেনেটিক সেক্স দেখার জন্য সেক্স ক্রোমাটিন দেখি, আবার সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি স্টাডি করার জন্য আমরা এটা দেখি। নেক্সট হচ্ছে নিউক্লিওলাস হচ্ছে ভ্যারি বেজোফিলিক ইলেকট্রন ডেন্স একটা এরিয়া অফ ক্রোমাটিনের ভেরি বেজোফিলিক ইলেকট্রন ডেন্স একটা এরিয়া, যেখানে কিনা rRNA ট্রান্সক্রিপশন এবং রাইবোসোমাল সাবইউনিট অ্যাসেম্বলি করা থাকে। কম্পোনেন্টরা আছে, এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে নিউক্লিওলাই সিনথেসিস করে rRNA, নিউক্লিওলাই সিনথেসিস করবে কি? rRNA। ওকে, সেলের যে নিউক্লিয়াস তারা রাইবোজোম কন্টেন করে, সেল নিউক্লিয়াস কী করে? রাইবোজোম কন্টেন করে। তাহলে আমরা কি বললাম? নিউক্লিওলাস হচ্ছে ভেরি বেজোফিলিক এবং ইলেকট্রন
dense area of chromatin localized where rRNA transcription and ribosomal subunit assembly occur। তাহলে সে rRNA সিনথেসিস করে।